খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। নারী এশিয়া কাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং আজকে এখন মাঠে আমাদের আলোচ্য বিষয় প্রমিলা ফুটবল। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন সহকর্মী জোবায়ের আহমেদ। স্বাগত জোবায়ের আপনাকে। প্রমিলা ফুটবলের যে আলোচনা, সেই আলোচনায় গতকাল যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে পিটার বাটলার ছিলেন, আফিদা খন্দকার ছিলেন, নারী ফুটবল দলের অধিনায়ক ছিলেন মাহফুজা কিরণ, যিনি নারী ফুটবলের কথা বললে তার নামটা অবশ্যই আসবে। এবং সেখানে সবার আগে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে হাইলাইন ডিফেন্সেই বাংলাদেশ থাকবে কিনা। আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং আজকে সন্ধ্যায় সেটার প্রথম ম্যাচ, এবং থাইল্যান্ডের বিপক্ষে সেই কথা মনে করলে হাইলাইন ডিফেন্সের জন্য কোচ পিটার বাটলার আফিদারা যে কথা বলেছেন সেটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? হাইলাইন ডিফেন্সের সুবিধা অসুবিধা দুটোই আছে। ওয়ার্ল্ড ফুটবলে যদি আমরা একটু পেছন থেকে যদি শুরু করি, 2022 সালের বিশ্বকাপের আর্জেন্টিনা ম্যাচটা সবারই মনে থাকার কথা। হার্ভে রেনারের দল দ্বিতীয়ার্ধে একেবারে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল, আর্জেন্টিনাকে হারিয়ে একটা চমক দেখিয়েছিল। সেই সময়টা হাইলাইন ডিফেন্সটা সৌদি আরবের জন্য খুব কাজে লাগে। হাইলাইন ডিফেন্সটা মূলত ডিফেন্সিভ পজিশন মেকিংটাকে অনেকটাই সামনে নিয়ে আসা হয়, যার কারণে ওই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে হাইলাইন ডিফেন্সের সুবিধাটা যেটা হচ্ছে আক্রমণাত্মক ফুটবলটা খেলা যায়, কিন্তু ডিফেন্সিভলি তখন রক সলিড হতে হবে এবং ডিফেন্স লাইনটা মেনটেন করাটা খুব জরুরি। 4 ম্যানস ব্যাক হোক কিংবা 5 ম্যানস ব্যাক, ডিফেন্স লাইনটা যদি কোনো কারণে ত্রুটি বিচ্যুতি হয়, কোনো কারণে যদি একজন ডিফেন্ডার এগিয়ে যান বা পিছিয়ে পড়েন, তখন কিন্তু অফসাইড ট্র্যাক ভেঙে ফেলাটা প্রতিপক্ষের জন্য খুবই সহজ। এবং সে জায়গাটায় কুইক রিকভারির একটা বিষয় থাকে, যেটা আমরা মডার্ন ফুটবলে, যেটা আমরা লিভারপুলে বা ডটমুন্ডে ইয়র্গেন ক্লপের গ্রেগেন পেসিন থেকে দেখেছি। সো কুইক রিকভারির যে অপশনটা যদি থাকে, যদি বাংলাদেশ সেটাকে অ্যাডাপ্ট করতে পারে এবং হাইলাইট ডিফেন্সটা যদি শেষ পর্যন্ত মেনটেন করতে পারে, তাহলে বেশ ভালোভাবে বাংলাদেশের জন্য সুবিধা। কারণ এর মাঝে আফিদাদেরকে নিয়ে পিটার বাটলার বেশ অনেকটা দিন ধরে এই কাজটা করেছেন। পিটার বাটলারের আত্মবিশ্বাসকে সম্মান জানাতে হবে, কিন্তু লাস্ট দুটো ম্যাচে বাংলাদেশ কিন্তু প্রায় 2 বছর পর গিয়ে 5 গোল হজম করেছে একটা ম্যাচে। সো একটা অ্যালার্মিং তো বটেই। সো কিভাবে অ্যাকচুয়ালি মালয়েশিয়ার সাথে এবং আজারবাইজানের সাথে বাংলাদেশ কীভাবে এক্সিকিউট করে সেটা খুব দেখার বিষয়। আজারবাইজান ইউরোপিয়ান টিম, অবশ্যই তাদের খেলার ধারায় কিছুটা চেঞ্জ থাকবে এবং তাদের খেলার ধারাটা কিছুটা আলাদা হবে। তাদেরকে একটা ম্যাচে আমরা পাচ্ছি ডিসেম্বরের 2 তারিখ। সেই ম্যাচটাতে বাংলাদেশ কিভাবে খেলবে এবং বাংলাদেশের সেই ম্যাচটাই কিন্তু মূলত পিটার বাটলারের জন্য সবশেষ অ্যাসিড টেস্ট হয়ে থাকবে, যে তিনি তার হাইলাইন ডিফেন্সের কনফিডেন্সটাকে সেই ম্যাচ পর্যন্ত ধরে রাখতে পারবেন কিনা। এই ত্রিদেশীয় সিরিজের পরে আর কোনো ম্যাচের সূচিপত্র কিন্তু এখনো নারী ফুটবলের জন্য আসেনি। সেই ক্ষেত্রে আগামী মার্চের 1 তারিখ থেকে যে নারী এশিয়ান কাপ ফুটবল হবে, সেটার প্রস্তুতি আসলে ঠিক কতটা নিতে পারলো কোচ পিটার বাটলারের দল, সেটা কিন্তু এই ম্যাচগুলো দিয়েই আসলে বোঝা যাবে। যখন এই কথা বলছিলাম, থাইল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচে 8 গোল খেয়েছিল বাংলাদেশ এই হাইলাইন ডিফেন্সে গিয়ে। একই কথা যখন আফিদা কিংবা কোচ পিটার বাটলারকে বলা হয়েছে, তাদের কাছ থেকে যে কথাটা এসেছে সেটা হচ্ছে যে এএফসি অনূর্ধ্ব 20 কিংবা 20-এ তারা কোয়ালিফাই করেছে, এই ধরনের ফুটবল খেলেই তারা এশিয়ান কাপেও কোয়ালিফাই করেছে। সেখানে বলেছে ভুল থাকতে পারে, সেখান থেকে শুধরে আসবে। এত দ্রুত সময়ে কি আসলে সেটা শুধরানো খুব পসিবল? প্রথম কথা হচ্ছে যে আমরা ক্রীড়াঙ্গনে একটা খুব প্রচলিত শব্দ উইনিং কম্বিনেশন। হ্যাঁ, আমাদের উইনিং কম্বিনেশন শুধুমাত্র স্কোয়াড সিলেকশনে না, খেলার প্রসেসেও কিন্তু উইনিং কম্বিনেশনটাকে ধরা যায়। সো ওরা বেশ হাইলাইন ডিফেন্সে এতদিন ধরে সাফল্য পেয়েছে। এই মুহূর্তে যদি কোনো নতুন এক্সপেরিমেন্ট করতে যায়, এক্সপেরিমেন্ট করার সময় নেই তা না, 3 মাস বেশ লম্বা সময় ফুটবলের আসপেক্টে, কিন্তু এই সিরিজটাই কিন্তু সবশেষ পরীক্ষা যে হাইলাইন ডিফেন্সটা ইফেক্টিভ হচ্ছে কিনা। যদি চেঞ্জ করার মতো দ্রুত সময়, এখন যদি নতুন একটা ট্যাকটিক্স অবলম্বন করতে যায় বা পিটার বাটলার যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু পিটার বাটলার এবং প্লেয়ার দুজনকেই একটা বড় ধরনের পরীক্ষা দিতে যাচ্ছে। সুতরাং এই জায়গাটা সম্ভবত পিটার বাটলার নিজের ভাগ্যের উপর একটু বাজি ধরতে চাইছেন, যে হ্যাঁ আরও একটু কিছু করে দেখা যাক। দুটো ম্যাচেই নিজেকে টেস্ট করতে পারবেন এবং আমার মনে হয় যে সম্ভবত এই উইনিং কম্বিনেশনটাই ধরে রাখা উচিত, যেহেতু প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস আছে এইভাবে আমরা খেলে অভ্যস্ত এবং আমরা এইভাবে খেলতে পারি। সুতরাং এই জায়গাটা সম্ভবত কন্টিনিউ করা যায়। হাইলাইন ডিফেন্সের কথা আসলে তখন গত রাতে একটা ম্যাচ হয়েছে বার্সেলোনার সাথে চেলসির, এবং সেই ম্যাচে বার্সেলোনার নতুন যে কোচ হ্যান্সি ফ্লিক, তিনি কিন্তু আসলে এই ধরনের কৌশলেই ফুটবলটা খেলাচ্ছেন বার্সেলোনাকে, এবং যেটার প্রতিফলন কিন্তু আমরা দেখেছি যে হঠাৎ করেই হয়তোবা প্রতিপক্ষের সাথে পেরে উঠছেন না, বা প্রতিপক্ষের স্ট্রাইকারদের যদি আসলে গতি বেশি থাকে, সেই ক্ষেত্রে সেটা অ্যালার্মিং হতে পারে। 3-0 গোলে হেরেছে বার্সেলোনা গতকাল। এবং
এবার যে আসলে মালয়েশিয়ার সাথে খেলা, যারা বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে 10-12 ধাপ উপরে, এরপরে আজারবাইজানের কথা বলছিলেন আপনি, তারা ফিফা র্যাঙ্কিংয়ে 74 নম্বরে রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে বেশ এগিয়ে তারা। সেই জায়গায় তাদের স্ট্রাইকাররা ডেফিনেটলি তাদের গতি রয়েছে, তাদের ওই প্রেস করার প্রবণতা রয়েছে, সেটাকে কি আসলে কোপ আপ করে উঠতে পারবে কিনা? বাই চান্স যদি তারা বল বের করে নিয়ে যায়, আমাদের ডিফেন্সের ওই সক্ষমতা আছে কিনা যে তারা ওই গতিটাকে কাভার করতে পারবে? পিটার বাটলারের ট্যাকটিক্সের একটা বড় দিক হচ্ছে উনি যখনই যেই জাতীয় দলে গিয়েছেন তিনি তাদের গড় বয়সটাকে খুব কমিয়ে এনেছেন। প্লেয়ারদের ওয়ার্ক রেটটাকে, তারুণ্য নির্ভর টিম সাজিয়ে প্লেয়ারদের ওয়ার্ক রেটটাকে তিনি বাড়ানোর একটা পক্ষপাতে ছিলেন, যেটা লাইবেরিয়াতে আমরা খুব ভালোভাবে দেখেছিলাম। আফ্রিকান ফুটবলে লাইবেরিয়ার একটা বিস্ময়কর উত্থান ছিল পিটার বাটলারের অধীনে। সো পিটার বাটলারের এই ট্যাকটিক্সটা কিন্তু চলে। বার্সেলোনার কথা থেকে যদি আমরা শুরু করি, বার্সেলোনাতে হ্যান্সি ফ্লিকের এই দলটা প্রচণ্ড অ্যাটাকিং ফুটবল খেলছে। লামিনে ইয়ামাল, রবার্ট লেভানডস্কি কিংবা রাফিনিয়া, ফার্মিন লোপেস, তারা প্রচণ্ড অ্যাটাকিং ফুটবল খেলছে। কিন্তু যেটা হচ্ছে বার্সেলোনার ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা কেমন, রোনাল্ড আরাহো, জুস কুন্ডেদেরকে নিয়ে তাদের ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা কেমন, সেটা কিন্তু সবচেয়ে বড় পার্থক্যটা করে দিচ্ছে। ডিফেন্সিভ ওয়ার্ক রেটটার জন্য কিন্তু বেসিক্যালি এই ধরনের যে সমস্যাগুলো হয়। আমরা যদি কুইক পজিশনের যে খেলাটা ছিল সেটা যদি আমরা লিভারপুল বা ইয়র্গেন ক্লপের দিক থেকে চিন্তা করি, ইয়র্গেন ক্লপের সিস্টেমে গিয়ে প্লেয়াররা একটা সময় লম্বা সময় পর 3 থেকে 4 মোশন যাওয়ার পর এক ধরনের ফ্যাটিগে ভুগতেন, এবং সেই ফ্যাটিকগুলো এবং ইনজুরি প্রবলেমগুলোর কারণে কিন্তু একটা সময় গিয়ে যে কোনো ইয়র্গেন ক্লপ তার ক্যারিয়ারে প্রায় সবগুলো ক্লাবেই তিনি 7 বছরের বেশি কন্টিনিউ করতে পারেন। লিভারপুলে 9 বছর করেছিলেন, কিন্তু 7 বছরের পরে তাকে সরে আসতে হতো। তো প্লেয়ার ফ্যাটিকটাকে অনেক ইম্পর্টেন্ট এই জায়গাটায়। সেখান থেকে যদি আমরা এবার আসি পিটার বাটলারের ডিফেন্সিভের পুরো প্রত্যেকেই নতুন, তাদের ওয়ার্ক রেটটা স্বাভাবিকভাবে খুব ভালো। সো আশা করা যায় সম্ভব। কোচদের কথা বলছিলেন যে অনেক বছর ধরেই এক একজন বিভিন্ন দলে খেলেছে, দায়িত্ব পালন করেছেন। কোচ পিটার বাটলার এখনও নারী ফুটবল দলে কন্টিনিউ করছেন, এবং তিনি যেই কৌশলে খেলাচ্ছেন সেই কৌশলে বিগত সময়ে বাংলাদেশ আসলে গত কয়েক ম্যাচে কী ধরনের রেজাল্ট করেছে, সেই রেজাল্টগুলোর প্রতিফলন যদি আমরা একটু দেখে নেই, তাহলে সেখান থেকে আমরা পরিষ্কার ধারণা পাবো যে অ্যাকচুয়ালি যেই কৌশলে কোচ পিটার বাটলার এগোচ্ছেন সেই কৌশলে ঠিক কতটা সফল কিংবা ব্যর্থ বাংলাদেশ। গত 5 ম্যাচের পরিসংখ্যানটা আমরা অবশ্যই যদি দেখি, সেই জায়গাটাতে আমরা দেখব যে সবশেষ 5 ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে একেবারেই সবশেষ যে ম্যাচ খেলেছে সেখানে 5-1 গোলে বাংলাদেশ হেরেছে থাইল্যান্ডের। এর আগের ম্যাচে 3-0 গোলে হেরেছিল বাংলাদেশ। তার আগে 7-0 গোলে তুর্কমেনিস্তানকে এএফসি বাছাই পর্বে হারিয়েছিল। এর আগের ম্যাচে যদি আমরা যাই তাহলে মায়ানমারকে 2-1 গোলে বাংলাদেশ হারিয়েছিল, এবং যেই ম্যাচটা আসলে এএফসি বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ, জয়টাও একেবারেই উদযাপনের মতো, এবং বাহরাইনকে 7-0 গোলে হারিয়েছে। অর্থাৎ সফলতা এবং ব্যর্থতা আছে, কিন্তু যখন একটু র্যাঙ্কিংয়ে যারা উপরের দিকে আছে সেই সারির দলগুলোর সাথে যখন খেলা হচ্ছে তখন আসলে এই জায়গাটা ব্রেক হয়ে যাচ্ছে। সেই কনসার্নের জায়গাটা থাকছে। আজকে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ, সেই ম্যাচে এই একই কৌশলেই খেলবেন। গতকাল কোচ পিটার বাটলারের বা আফিরা খন্দকার যেই ভাষ্য দিয়েছেন বা বক্তব্য দিয়েছেন প্রেস ব্রিফিংয়ে, সেটা থেকে অনুমেয় করা যায়। তবে এই ম্যাচে আসলে সফলতা বা ব্যর্থতার শতাংশ কেমন হতে পারে? প্রথম কথা হচ্ছে পিটার বাটলারের যদি আমরা সাফল্যটা যদি আমরা অ্যানালাইজ করি, পিটার বাটলার কিন্তু নিজেদের চেনা কন্ডিশনে চমৎকার ফুটবল খেলিয়েছেন। থাইল্যান্ডের কন্ডিশনটাকে একটু প্রতিকূলে ছিল আমাদের, সেটার জন্য মেয়েরা, কিন্তু মালয়েশিয়ার বিপক্ষে হোম ভেন্যুতে যেহেতু খেলা, এবং পিটার বাটলার অবশ্যই কিছুটা হোমওয়ার্ক করে রাখবেন। এবং মালয়েশিয়ার যেই রিজিয়নের ফুটবলটা খেলছে এবং মালয়েশিয়ার যেই স্ট্যান্ডার্ডে ফুটবল খেলছে, সেই স্ট্যান্ডার্ডে ফুটবলকে কিন্তু পিটার বাটলার এর আগে ফেস করেছেন, এবং বাংলাদেশের মেয়েরা সেই জায়গাগুলো ফেস করে এসেছে, অনূর্ধ্ব 20 দলের হয়ে হোক কিংবা জাতীয় দলের হয়ে হোক। সুতরাং এএফসি বাছাই পর্বে আমরা যেটা দেখলাম, বাহরাইনকে যেভাবে 7-0 গোলে হারালো এবং তুর্কমেনিস্তানকে যেভাবে 7-0 গোলে হারালো, বা মিয়ানমারের সাথে আমরা যে 2-1 গোলে ম্যাচটা জিতলাম, এখানে ম্যাচের ফলাফলের চাইতে বাংলাদেশ ঠিক কিভাবে খেলাটাকে গুছাতে পারছে, বাংলাদেশ কীভাবে পুরো অ্যাটাক এবং ডিফেন্সে ব্যালেন্স করতে পারছে, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। এবং বাহরাইন তুর্কমেনিস্তানের সাথে যেভাবে ছিল, মালয়েশিয়ার বিপক্ষে আশা করা যায় ভালো কিছুই হবে। ত্রিদেশীয় সিরিজের যে সূচিপত্র রয়েছে, সেই সূচিপত্রে যেই ম্যাচগুলো রয়েছে বাংলাদেশের, সেই ম্যাচগুলো একটু অবশ্যই দেখে নিতে চাইবো আমরা। 26 তারিখ আজকে সন্ধ্যায় মালয়েশিয়ার বিপক্ষে খেলা, 3টা ম্যাচ খেলবে বাংলাদেশ। 29 নভেম্বর মালয়েশিয়া বনাম আজারবাইজান, এবং 2 ডিসেম্বর বাংলাদেশ বনাম আজারবাইজান। যে ম্যাচটাকে ঘিরে অনেক কথাবার্তা হচ্ছে ডেফিনেটলি। জুবায়ের, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর
এখন মাঠের আজকের আলোচ্য বিষয় প্রমিলা ফুটবল, আর এই আলোচনার জন্য আমরা স্টুডিওতে এই মুহূর্তে পেয়েছি বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার মাকসুদা খন্দকার সুখী। সুখী আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেহেতু বাংলাদেশ নারী ফুটবল দলের ত্রিদেশীয় একটা সিরিজ চলছে, সেই সিরিজের প্রসঙ্গে আসবো। আজকে সন্ধ্যা 7টায় একটা ম্যাচ রয়েছে মালয়েশিয়ার বিপক্ষে, এরপরে 29 ডিসেম্বর মালয়েশিয়া এবং আজারবাইজান পরস্পরের বিপক্ষে খেলবে, আর 2 ডিসেম্বর আরও একটা ম্যাচ রয়েছে বাংলাদেশ আজারবাইজান, এবং র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে আজারবাইজান। তাদের বিপক্ষে বাংলাদেশের এখন বর্তমান যে দল, সেই দলের পারফরমেন্স কেমন প্রত্যাশা করেন আপনি? ধন্যবাদ ভাইয়া প্রথমে আপনাকে, এবং এখন মাঠে আমাকে দাওয়াত দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আজকে যেহেতু মহিলা ফুটবল নিয়ে কথা হচ্ছে, সেখানে একটু পিছন দিকে যেতে হয় আমাকে, কারণ আমি হচ্ছি এমন একজন প্লেয়ার যে তৃণমূল থেকে চলে আসছিলাম এই মহিলা ফুটবলে। তো এখন অনেকেই জানে না যে মহিলা ফুটবল 2002 সাল থেকে 3 সাল থেকে আমরা শুরু করেছিলাম, আর এখন সবাই বলতেছে যে 2010 সাল থেকে নাকি মহিলা ফুটবল শুরু। আমি একজন মানুষ যে এখনও বেঁচে আছি, যে ফুটবলটাকে প্রথম থেকে দেখে এসেছি এবং খেলে এসেছি। আমি জাতীয় দলে প্রথমে সুযোগ পাই 2006 সালে, এর আগে থেকে খেলা শুরু করি। এবং আপনি যেহেতু ফুটবল খেলা নিয়ে কথা বলছেন, মহিলা ফুটবল এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, আর আমাদের জন্য অনেক বড় বিষয় ছিল, কারণ আমরা তখন কোনো র্যাঙ্কিং ছিল না, কোনো ফ্যাসিলিটিস ছিল না, কোনো কিছুই ছিল না। আমরা শুধু ভালোবেসে ফুটবল অনেক কিছুর বিপক্ষে যুদ্ধ করে অনেক যুদ্ধ করেছি। মৌলবাদীদের একটা পার্ট ছিল আমাদের জীবনে, সেটা অনেক চড়াই উতরাই করে কিন্তু আজকে আমি মাকসুদা খন্দকার সুখী আপনার পাশে দাঁড়িয়েছি এবং আজকে কথা বলছি। আমরা সেই প্রান্তিক নারী ফুটবলের সেই গল্পটা অবশ্যই শুনবো, এবং সেটার আগে আমরা একটু জানতে চাই যে বাংলাদেশের নারী জাতীয় ফুটবল দলটা তো অনেকটাই তারুণ্য নির্ভর, এবং বাংলাদেশের কন্ডিশন আমরা জানি একটু স্লোইশ কন্ডিশন থাকে, ফুটবল মাঠে খুব একটা গতি থাকে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে বা অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। এই মাঠের প্রস্তুতি নিয়ে সেখানে গিয়ে বাংলাদেশ কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে? ইতিমধ্যে আপনারা শুনেছেন যে অনেক কথাই গণমাধ্যমে আমরা শুনছি যে এই মহিলা ফুটবলকে নিয়ে অনেক পাইপলাইন, অনেক কাজ করবে, অনেক জায়গায় গিয়ে তাদেরকে ট্রেনিং করানো হবে। সেগুলো কিছুই হয়নি, সেগুলো এক সাইডেই রাখি। এবং আমি বলতে চাই যে যেই মেয়েরা আছে যারা এখন ক্যাম্প করছে বা খেলছে, তাদেরকে নিয়ে, এবং তাদেরকেও বলতে চাইবো, ছোট ছোট বোনদের, তারাও যেন এই টিমটাকে নিয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে এই সিরিজটা শেষ করে, যে ত্রিদেশীয় সিরিজটা ওটা শেষ করে এবং অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এটাই হচ্ছে আমার বার্তা। অস্ট্রেলিয়ার সেখানে উত্তর কোরিয়া রয়েছে, আরও বেশ কিছু দল রয়েছে যারা বেশ শক্তিশালী এবং র্যাঙ্কিংয়ের টপ র্যাঙ্কিংয়ের, যদি আমি সেরা বেশিরভাগ দলই র্যাঙ্কিংয়ের সেরা 20-এর মধ্যে। সেই জায়গাতে এক্সপিরিয়েন্সের অভাবটা আপনি অনুভব করেন কিনা এই দলটাতে, যেহেতু অনেক বড় দল, শক্তিশালী প্রতিপক্ষ, আমাদের সাবিনা খাতুন, সঞ্জিদা, কৃষ্ণা, অবশ্যই ওদের অভাবটা সবচেয়ে বেশি হবে আমার মনে হয়। আর আমি মনে করি যে এক্সপিরিয়েন্স প্লেয়ার এই গেমসের জন্য অনেক বেশি দরকার, কারণ আমি একজন সাবেক ফুটবলার। আমি চাইবো যে মাঠে যদি এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে তাহলে অবশ্যই গেমটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর আপনি এক্সপিরিয়েন্সের কথা বলছিলেন, সেই জায়গাতে কোচ পিটার বাটলারকে যখন গতকাল প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছে, সাবেক নয়, তারা তো এখনও জাতীয় দলের ফুটবলারই, তবে এই ত্রিদেশীয় সিরিজের 23 জনের দলে নেই, তবে চুক্তিবদ্ধ ফুটবলার, এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তবে তাকে যখন প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন এই প্রশ্ন না করাই ভালো, অর্থাৎ সাবিনা খাতুন, সঞ্জিদা কিংবা মাসুদাদের বা মাসুরাদের চ্যাপ্টার কি ক্লোজড আপনার কাছে কি মনে হয়? না, এটা চ্যাপ্টার ক্লোজ করা গেলে মানে আমার মতে এটা পিটার বাটলারকে আমি অনেক সম্মান দেখাবো, কারণ পিটার বাটলার একজন ভালো কোচ, একজন সফল কোচ আমি বলবো, কারণ উনি না হলে আমার মনে হয় যে আমাদের এত সাফল্য আসতো না। কিন্তু আমি আমাদের দেশের কোচদেরকে বলছি না তারা পিছিয়ে আছে, আমি আমার দেশীয় কোচদের কাছেই আন্ডারেই কিন্তু আমি প্র্যাকটিস করেছি, খেলেছি। আমি ছোটন স্যারের কথা বলবো, এবং আমি আবু ইউসুফ স্যারের কথা বলবো, তার চাঁদ স্যারের কথা বলবো, বাদল স্যারের কথা বলবো, আমি কার নাম না নিব, মালু স্যারের কথা বলবো, সান্টু স্যার ছিলেন যিনি আমেরিকান এখন প্রবাসী, ওনার কথা বলবো। আমি সব অনেক কোচদের নাম তাদের কি আসলে সঠিকভাবে মূল্যায়ন করছে, তাদের সঠিকভাবে মূল্যায়ন করেছে বা করছে কিনা আমি জানি না, তবে তাদেরকে
অনেক সম্মান দিব, কারণ ওনারা না থাকলে আমরা মহিলা ফুটবল এত এগোতে পারতাম না। এখন সানজিদা বা মাসুরা বা মনিকা চাকমা, মারিয়া মান্ডা যারাই আছে তারা কিন্তু এই পর্যায়ে আসতে পারতো না যদি মহিলা ফুটবলটাকে আমরা সাবেক ফুটবলরা বা সাবেক যে কোচ ছিলেন তারা যদি এতটা এগিয়ে না নিয়ে আসতো। আর পিটার বাটলারের কথা যেটা জিজ্ঞাসা করলেন, পিটার বাটলার একজন সফল কোচ, এটা আমি অবশ্যই বলবো। উনি একজন ভালো ব্যক্তিত্ব, আমি জানি, যতটুকু জানি আর কি। কিন্তু আমি মনে করি দলে আপনার এই প্লেয়ারদের সাবেক মানে যেই প্লেয়াররা ওরা হচ্ছে মানে এক্সপিরিয়েন্স, আমি এক কথায় বলবো ওদেরকে অবশ্যই দরকার। এটা পিটার বাটলার কেন বললেন যে উনি শুনতে চান না, এটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার এবং ওনার ভিতরেই ছেড়ে দিচ্ছি। এটা নিয়ে কথা বলবো। ক্লাসটা অনেকটা ওই সাবেক ফুটবলারদের সাথে তাদের যে বিদ্রোহ সেটা হয়তোবা কোচ পিটার বাটলার এখনো মনে রেখেছেন, কারণ অনেকটাই মনে করা হয় নারী ফুটবল দলে কোচ পিটার বাটলার সর্বেসর্বা, তিনি যেই ধরনের ডিমান্ড করেন সেটাই বাফুফে তাকে দেওয়ার চেষ্টা করে। তো এই সমস্যার সমাধান হোক, সাবিনারা আবারও ফিরুক, মাসরুরা যতটুকু আছে দেয়ার জাতীয় দলকে সেটাই দিবে। এবার আপনার গল্পে একটু ফিরতে চাই। আপনি নারায়ণগঞ্জ যেই প্রমিলা ফুটবল দলের একাডেমি আছে সেখানকার সহসভাপতি হিসেবেও আছেন। তো এই প্রান্তিক ফুটবল নিয়ে বিভিন্ন সময় কথা হয়, ঘরোয়া ফুটবল লিগটা কেন হচ্ছে না সেটা নিয়েও প্রশ্ন ওঠে। তবে আসলে ঠিকঠাকভাবে মূল্যায়ন করা হচ্ছে, কি মনে হয় আপনার? না, আমি একেবারে এক বাক্যে বলবো যে ওইভাবে মূল্যায়ন আমাদের করা হচ্ছে না। যেহেতু আমরা ইতিমধ্যে দেখতেছি যে পুরুষ ফুটবলই হচ্ছে না, সে জায়গায় মহিলা ফুটবল তো অনেক দূরের কথা। আর আমি চাইবো আমাদের প্রেসিডেন্ট আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তাবিদ আওয়াল স্যার, আমি ওনার কাছে আপনাদের মাধ্যমে সবিনয় নিবেদন করব যে অতি শীঘ্রই মহিলা ফুটবল এবং পুরুষ ফুটবল নিয়ে ওনারা কাজ করুক এবং তৃণমূল থেকে কাজ করুক। কেননা এই তৃণমূল থেকে আমরা কাজ করি, আমরা 64-65 জেলায় আমরা কাজ করি, সেগুলোকে মূল্যায়ন করুক। কেননা প্লেয়াররা সারা বছরই ফুটবল খেলে, সারা বছর প্র্যাকটিস করে, কিন্তু তাদের কোনো মূল্যায়ন নেই, খেলা নেই। মূল্যায়নের কথা বলছিলেন আপনি, আসলে কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়? মানে বাফুফে কি আপনাদেরকে নজরদারি করছে না, নাকি আপনারা তাদের কাছে অ্যাপ্রোচ করছেন তারা সেটাকে গুরুত্ব দিচ্ছে না? মানে বিষয়টা কি? আমি সেই দিকে থেকে বলতে চাইবো আমাদের দুইটা একাডেমি, আমার বাবা আমি প্রথমে পরিচয় দিচ্ছি। আমার বাবা হচ্ছে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি এবং বঙ্গবীর কোচিং সেন্টার নামে আমার বাবার দুইটি দল আছে। আমার বাবা প্রয়াত, উনি মারা গেছেন দীর্ঘ 8 বছর আগে। উনি ফুটবল কোচ, ওনার নাম হচ্ছে মুসলিউদ্দিন খন্দকার বিদ্যুৎ, সবাই ওনাকে চাচা বলে জানে। ওনার হাতে আমার হাতে করি, আমার বাবার হাতে। তো উনি হচ্ছে মূলত চাচ্ছিলেন যে এই ফুটবল টিমটাকে, ছেলে এবং মেয়ে উভয় দলটাকে একটু বাংলাদেশের পরিচিত পাওয়ার জন্য, কিন্তু মানে যেই পরিচয়টা আমরা পাবো সেটা কিন্তু আমরা ওইভাবে মূল্যায়ন পাই না। আমি একটু পিছন দিকে যেতে চাইবো, তখন ছিলেন হচ্ছে বাচ্চু স্যার, ডানা আপা, ওনারা কিন্তু আমাদের মহিলা ফুটবল মানে এতটাই উপরে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সাপোর্টের কারণে পারেনি। সাপোর্টটা ঠিক কোথায় ঘাটতি সেটা? সাপোর্টটা হচ্ছে আমার মনে হয় ফিফার আন্ডারে হচ্ছে সবকিছু হয়। ফিফায় যদি ওইভাবে মানে আমাদেরকে প্রেরণ করা হতো বা আমাদের ফুটবলটা আরেকটু গ্রো আপ হতো, আমার মনে হয় ওই আপনার কি ঘাটতি ছিল। তখন তো আর পিটার বাটলার ছিল না, আরও বিদেশি কোনো টেকনিক্যাল ডাইরেক্টর ছিল না যে আমাদের সময় এরকম কোনো কিছু হবে। তারপরও দেশীয় যে কোচ ছিলেন তারা আমাদেরকে মন্দ প্র্যাকটিস করিয়েছে বা আমাদের রেজাল্ট আসে না এমন কিন্তু না। আমরা কিন্তু দ্বিতীয় ইন্দো বাংলাদেশ গেমসে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হই, সেটা কিন্তু আমাদের ডালিয়াপুও কিন্তু সেটা নেতৃত্ব করেছেন এবং ডালিয়াপুর গোলেই কিন্তু আমরা ইন্দো বাংলাদেশ গেমসের চ্যাম্পিয়ন হতে পেরেছি। আমি যেটা একটু নির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি মানে দেশের বাইরে এই ফুটবল লিগগুলো খেলার কথা বলছিলেন। জি, দেশের ঘরোয়া ফুটবলেরই তো কোনো সেরকম মানে সুনির্দিষ্ট অবকাঠামো নেই, তো সেখানে আসলে এটা কি অনেক বড় স্বপ্ন হয়ে যাচ্ছে না আপনাদের জন্য? বড় স্বপ্ন তো অবশ্যই সবাই দেখে। আর আমরা যেহেতু মহিলা ফুটবল আস্তে আস্তে ডে বাই ডে গ্রো আপ করছে, কিন্তু আপনি যদি দেখেন যে মহিলা ফুটবলটাকে যদি ওইভাবে মূল্যায়ন করা হতো যে দেশের বাইরে গিয়ে কয়েকটা ম্যাচ খেলানো হবে বা দেশের ভিতরে যদি কর্পোরেট লিগ হয় বা আমাদের দেশে আগে মানে আমাদের সময়ে হতো আপনার কর্পোরেট লিগ হতো, তারপর হচ্ছে মানে এক বছরই হয়েছে, তারপর হচ্ছে দেশীয় যে লিগগুলা, তারপর হচ্ছে আপনার আন্ডার 17 বা 15 বা 12, এগুলো কিন্তু এই তৃণমূল থেকে কিন্তু উঠে আসা মেয়েদেরকে উচিত যে খেলাগুলো স্টার্ট করা, কিন্তু সেগুলা আমাদের ফুটবল ফেডারেশন করছে না। এবং 64 জেলায় যদি এগুলোকে একটু মানে গ্রো আপ করতো, মানে টিমগুলোকে নিয়ে আসতো ঢাকায়, এগুলো মানে যেমন ওই যে আপনার বিভিন্ন লিগ হয় না, যে ছোটোখাটো লিগ হয়, জেলায় জেলায় লিগ হয়, সেগুলোও হচ্ছে না। সেগুলোও যদি করে
তাহলে এখান থেকে মেয়েরা উঠে আসবে। নারায়ণগঞ্জে ঠিক কতদিন ধরে লিগ হয় না বলতে পারবেন? নারায়ণগঞ্জে প্রায় আমার মতে প্রায় 15 বছর তো হবে, 15-16 বছর তো হবেই, তার মানে আপনারা আর বেশি হবে। শুরু করেছিলেন যে সময়টা আপনি বলছিলেন 2006 সালে ন্যাশনাল টিমে আপনি খেলেছেন, সেই সময়টাতে লিগ ছিল চলমান? হ্যাঁ, 2006 থেকে 2007, 8, 9 সাল পর্যন্ত আমার লিগ হয়েছে। এরপরে 10, 11, 12 সালে আবার লিগ শুরু হয়। এমন করে আর কি 2-3 বছর পর পর যদি লিগ হয়, তাহলে যারা আমরা সারা বছর প্র্যাকটিস করি তারা কিন্তু একদম পিছনে পড়ে যায়। আর আমাদের যখন 2008 সালে আমি প্রথম বাংলাদেশি ফুটবলার, মহিলা ফুটবলার হিসেবে প্রথম 2008 সালে গোল করি, সেটা হচ্ছে আপনার ভারতের উড়িষ্যার সাথে। মানে আমরা হচ্ছে বাংলাদেশ ফুটবল একাদশ, আর ওরা হচ্ছে উড়িষ্যা একাদশ। তো এই প্রথম ম্যাচে আমি গোল করি, এবং সেই দিন থেকে এই পর্যন্ত মানে ফুটবলকে নিয়ে বা ফুটবলকে ভালোবেসে সব কিছু করে আসছি, কিন্তু ওইভাবে মূল্যায়নটা আমাদেরকে দেওয়া হয় না। ডালিয়াপুর কথা বলি, ডালিয়াপু একজন মোস্ট অফ দ্য আমাদের মানে ইন্সপিরেশনের একটা জায়গা, কিন্তু এই মানুষটাকে ওইভাবে মূল্যায়ন করে না। ফুটবল ফেডারেশন যদি ডালিয়াপুর মতো বা আমাদের মতো মানুষদেরকে একটু কিছু হলেও ওইখানে রাখতো বা জায়গা করে দিত, আমরা কিন্তু একটা গাইডেন্স হিসাবেও বা একটা সাবেক ফুটবলার হিসেবেও যদি আমরা একটু ওনাদেরকে কিছু বলতে পারতাম বা মহিলা ফুটবলের জন্য যদি একটু কাজ করতে পারতাম, আমাদেরকে ভালো লাগতো। আপনারা কখনো বাফুফেতে অ্যাপ্রোচ করেছেন কিনা এই বিষয়ে যে আপনারা কাজ করতে চান? সেই আগ্রহ না, আসলে আমরা সেই আগ্রহ দেখাবো কি করে, কারণ আমরা ওই জায়গাটায় তৈরি করতে পারিনি। কেন পারিনি? কারণ যেহেতু এখন নতুন কমিটি গঠন হয়েছে, আর আগে হয়তোবা সালাউদ্দিন স্যারের আমলে যে একটা গঠন হয়েছে, সেখানে আমাদেরকে জায়গা মানে ওনারা হয়তোবা মানে মনে করেনি যে আমরা যোগ্য। তা আমি তাবিদ আউয়াল স্যারের কাছে বলবো আপনাদের মাধ্যমে যেন আমাদের দিকে একটু নজর দেয়। আমরাও মহিলা ফুটবল নিয়ে কাজ করেছি, মহিলা ফুটবল দেশকে আমরা রিপ্রেজেন্ট করেছি, কিছু হলে দিয়েছি। আমরা ইন্দো বাংলাদেশ গেমসে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমরা এসএ গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছি। আমরাও কিন্তু দেশের জন্য কিছু করেছি। মনিকা চাকমা, তারপর ঋতুপর্ণা চাকমা, সাবিনা, ওরা এই পর্যন্ত এসেছে আমাদের জন্যই, কিন্তু আমরা কিন্তু ফুটবলটাকে শুরু করেছি, এই পর্যন্ত খেলে এসেছি বিদায় ওরা এখন মহিলা ফুটবলে অনেক অগ্রসর। মেয়েদের ফুটবলে অনেক গ্লোরি সাফল্যের গল্প, তবে আরও কিছু গল্প আছে, আপনাদের কাছ থেকে সেই গল্পগুলো জানবো। পেছনের যেই সাফল্যের গল্পগুলো আড়ালে পড়ে গেছে। তবে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন নারী জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার মাকসুদা খন্দকার সুখী। আমরা বিভিন্ন সময় আমাদের যে নারী ফুটবল জাতীয় দল তাদের নিয়ে অনেক সাফল্যের গল্প শুনেছি, তবে এই সাফল্যের যে সিঁড়িটা, বেসমেন্টটা, সেটা আসলে কিভাবে কেমন ছিল সেটা নিয়ে কথা বলার জন্য অবশ্যই সুখী আপুকে পেয়েছি। আমরা সেই গল্পগুলো জানবো। আমরা যেটা বলছিলাম যে প্রত্যেকটা সাফল্যের গল্পের পেছনের কিছু ইতিহাস থাকে, যেটা যুদ্ধের, যেটা প্রতিবন্ধকতা জয় করার, সেই প্রতিবন্ধকতা আপনি জয় করেছেন। এবং নারী দলের আপনি মানে ন্যাশনাল নারী দলের প্রথম ফুটবলার হিসেবে আপনি গোল করেছিলেন, সেটার আপনার কোনো পদক নেই? মানে যদি একটু শেয়ার করতেন আমাদের সঙ্গে। না, সেটার কোনো পদক নেই, গুটি কয়েক ছবি আছে যেটা এখনো রেখে দিয়েছি, এবং মনে ধারণ সর্বসাকুল্যে এটাই সম্বল, এটাই সম্বল। কারণ তখন ফুটবল ফেডারেশন থেকে বা কোথাও থেকে কিছুই পাওয়া হয়নি, এবং তখন ছিল বাচ্চু স্যারও নেই। উনি থাকলে হয়তো বা কিছু একটা পেতাম। ওনাকে অনেক শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এবং যে গোলটা করেছি সেটা খুবই সুন্দর এবং দেখার মতো গোল ছিল। সুইনু প্রু মার্মা আপনারা চিনবেন, ওনার পা থেকে বলটা নেওয়া। এবং ইতিমধ্যে দেখেছেন যে হামজা ভাইয়া যেই গোলটা করেছেন বা রাকিব ভাইয়া যেই মোরসালিনকে বলটা দিয়েছে, অনেকটা এমনটাই আমার গোলটা ছিল, এবং সেই গোলটা দেখে আমি আমার স্মৃতিচারণ করে নিয়েছিলাম। এই তো। আর এখন আপনারা বেশ কয়েকজন সাবেক ফুটবলারও ছিলেন, ডালিয়াপুর কথা বলছিলেন, মার্মাপুর কথা বলছিলেন, আপনি নিজেও ছিলেন। এই যে জাতীয় দল কিংবা আপনি যদি বাফুফে বলি, সেইখানে তো আসলে সাবেক ফুটবলাররাই থাকবেন কর্মকর্তা হিসেবে, বিভিন্ন দায়িত্বে তারা ফুটবলারদের নার্চার করবেন, এটাই তো হওয়ার কথা। সেটা আসলে কেন হয়নি? এবং মানে এটার দিক থেকে আপনাদের দিক থেকে কতটা আসলে তাদের সাথে যোগাযোগের অভাব ছিল, কিংবা তাদের দিক থেকে আসলে কতটা গাফিলতি দেখেন? এটা আমি গাফিলতি বলবো কিনা আমি জানি না, তবে
উচিত ছিলেন যে আমাদের সবাইকে ডাকার। সবাই জানে যে মহিলা টিমের যে ম্যানেজার আছে মাহমুদা আক্তার অনন্যা, সে আমাদের নারায়ণগঞ্জ থেকে, সে এখনও আছে। মাহমুদা শরীফা অদিতি, উনি এখন আমাদের ফেডারেশনের একজন সদস্য দায়িত্বে আছেন। কিন্তু সবাইকে তো ডাকতে হবে। আমরা যারা সাবেক প্লেয়ার ছিলাম, যেমন আমি কিছু নাম না বললেই নয়, ডালিয়াপু এর মধ্যে 1 নম্বর, তারপর হচ্ছে তৃষ্ণাদি, সুইনুপ্রু মার্মা, মাইনুপ্রু মার্মা, নুবাই চিং মার্মা, তারপর সুইনু চিং, আমি মাকসুদা খন্দকার সুখী, আমাদের নারায়ণগঞ্জের সুরভি আক্তার ইতি, আসিয়া খাতুন বিথি, এখন বিকেএসপির কোচ। মানে এত প্লেয়ার আছে যারা একজন বিভিন্ন দায়িত্বে আছেন, কিন্তু বাকিরা আসলে কোথায় আছেন? বাকিরা সবাই আড়ালে আছি, ওইভাবে মূল্যায়ন পাইনি বিদায় আমরা আড়ালে আছি। আর বাফুফের যে একটা কর্মসূচি গিয়েছে গত অনেক বছরই, যেটা হচ্ছে সি লাইসেন্স, বি লাইসেন্স বা এ লাইসেন্স, এগুলা কিন্তু সবাই করতে পারেনি। যেমন আমি করতে পারিনি, আমার ওইভাবে সুযোগ হয়ে ওঠেনি। এবং এই আমাদেরকে সাবেক প্লেয়ারদেরকে কিন্তু খুঁজেও আনা হয়নি যে আমরা কোথায় হারিয়ে গেছি, বা এমন একজন মানুষ যে 2008 সালে প্রথম গোল করে বাংলাদেশকে অনেক বেশি খুশিতে ভাসিয়েছিলেন। আমার কাছে এখনও পেপার কাটিং আছে যে সুখীর গোলে বাংলাদেশ সুখী। মানে এমনভাবে মূল্যায়ন তখন করেছিলেন পেপারে, পত্রিকায়, বা আপনাদের মতো এমন জার্নালিস্টরা আমাদেরকে খুশির সাগরে ভাসিয়েছিলেন। কিন্তু এখন 2025-এ এসে সবাই বলছে যে মহিলা ফুটবল নাকি 2010 সালে শুরু হয়েছে। খুবই দুঃখজনক ভাইয়া এই ব্যাপারগুলো। সেই দুঃখের স্মৃতিগুলো আসলে আমরা এভাবে বইতে চাই না। দুঃখের স্মৃতিগুলো সুখ স্মৃতিতে রূপান্তরিত হোক, সেটা প্রত্যাশা করি, এবং যারা সংশ্লিষ্ট বা দায়িত্বশীল আছেন তারা সেটা প্রত্যাশা করবেন। এখন যেতে চাই, আপনাদের যেই নারায়ণগঞ্জের একাডেমি রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই ধরনের একাডেমিগুলো রয়েছে। আপনারা শুরু করেছিলেন, একাডেমির গ্লোরি ছিল, তখন সাফল্য ছিল, সুনাম ছিল। এখন আসলে একাডেমির কি অবস্থা? আপনি জেনে খুব অবাক হবেন যে নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমি আমরাই প্রথম 64 জেলার মধ্যে প্রথম শুরু করি। এবং এটা হচ্ছে আপনার 2002 সালে, 3 সালে এবং 2004 সাল থেকে আমি মূলত এই দলটাকে একদম গ্রো আপ করি। আর এই দলটায় আমি শুধু আমি প্রথম মহিলা ফুটবল শুরু করি, এবং আমার মুখে বাক্য ছিল যে আব্বু, তুমি যে ছেলে ফুটবলকে প্র্যাকটিস করাও, আমারও ফুটবল খেলতে ইচ্ছে করে। তখন বাবা বলল যে মহিলারা তো ফুটবল খেলে না, মেয়েরা তো ফুটবল খেলে না, মেয়েদের তো ফুটবল নেই, তো তুমি কিভাবে খেলবে? আমি বলেছি যে আমি তোমার কাছে প্র্যাকটিস করব, ফুটবল খেলবো, আমি ফুটবল খেলতে চাই। এবং মহিলার ফুটবল খেলে না, মহিলা ফুটবল খেলবো, আমি ছেলে সেজে তারপর খেলবো। আমি চুল কাটতাম, আমি হাফ প্যান্ট পরতাম, জার্সি পরে আমার বাবার সাথে হাত ধরে আমি ফুটবল মাঠে যেতাম। তখন থেকে আমার উৎপত্তি। আর 2004 সালে আমি 11 জন নিয়ে একটা ফুটবল টিম গঠন করি। আমার পাড়া মহল্লার আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদেরকে নিয়ে আমি এই মহিলা ফুটবলটা শুরু করি। এবং আপনি জেনে আরও অবাক হবেন যে মহিলা ফুটবল যখন আমি শুরু করি তখন আমাদের জার্সি ছিল না। আমরা প্যান্ট আর হচ্ছে গেঞ্জি, যেটা আমরা স্বাভাবিক গেঞ্জি পরি বা টি শার্ট পরি, সেগুলো পরেই আমরা প্রথম শুরু করি। এবং বলটা ছিল ফুটবলের চেয়েও অনেক গুণ ছোট, এবং এই ফুটবলটাকে যে লাথি মারতে হয়, গোল করতে হয় বারে, সেটা আমরা জানতাম, এবং সেটাই আমরা প্রথম শুরু করি এবং খুবই আনন্দ নিয়ে ফুটবল শুরু করি। এখন যে ফ্যাসিলিটিস, এখন যেই ফুটবল নিয়ে কাজ করা, সেগুলো কিন্তু তখন ছিল না। বর্তমান একাডেমির অবস্থাটা কেমন একটু যদি তুলে ধরতেন? বর্তমান আমার একাডেমির অবস্থা খুবই আমি বলবো খারাপ, কারণ কোনো ফ্যাসিলিটি নেই। আমার নারায়ণগঞ্জ ফুটবল ফুটবল যেই সংস্থা আছে তারাও আমাদের এগিয়ে আসে না। আমরা যে লিগগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করতে পারি না, এবং লিগ তো না হয় বললেই চলে, 1-2টা লিগ হয়, সেগুলো আপনার অন্য জেলায় গিয়ে হয়, সেটার একটা কস্ট আছে, আমরা সেগুলো ব্যয় করতে পারি না। তো নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি এখন সুরভি আক্তার ইতি, ও হচ্ছে আমারই সহকারী একজন প্লেয়ার ছিলেন, জাতীয় দলে খেলেছেন অনেক বছর। তো সে এখন আমার টিমটাকে দায়িত্ব নিয়েছেন, সে কোচ কাম ম্যানেজার কাম সব কিছু। ও এখন একের মধ্যে অনেক, ও হচ্ছে এখন আমার এই টিমটার বাবা মা। কতজন ফুটবল খেলোয়াড় আছেন আপনার একাডেমিতে? আমার এখন একাডেমিতে আছে প্রায় 30 থেকে 40 জনের মতো, কিন্তু সবাই আসতে পারে না এই কারণে যে আমার একটা ভাড়ার দরকার হয়, একটা খাবার দরকার হয়। আর আপনি জানবেন যে ফুটবল
ছেলে হোক মেয়ে হোক, তারা কিন্তু একদম আমি একদম স্বাভাবিকভাবে বলছি যে গরিব থেকেই উঠে আসে। বড়লোকের ছেলেমেয়েরা কিন্তু ফুটবল নিয়ে কাজ করে না, গরিবরা যারা আছে তারাই কিন্তু ফুটবলটাকে ভালোবাসে এবং ফুটবল নিয়ে কাজ করে। তো সেই অর্থে বলবো যে আমাদের যদি ওরকম ফ্যাসিলিটি দেওয়া হতো নারায়ণগঞ্জ থেকে বা ঢাকা থেকে বা ফুটবল ফেডারেশন থেকে, যে এই একটা দল আছে, সেই অদ্যপান্ত থেকে এই দলটা নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমি, এই একাডেমিটাকে নিয়ে যদি একটু কাজ করে, এখান থেকে কিন্তু অনেক প্লেয়ার আমরা এসেছি, এখান থেকে আমরা 11 জন ফুটবল প্লেয়ার খেলেছি। এবং আপনি জানবেন এখনও কিন্তু অনূর্ধ্ব 19 অনূর্ধ্ব 17 টিমে কানন রানী বাহাদুর, ও কিন্তু আমার নারায়ণগঞ্জের প্লেয়ার এখন আছে, কিন্তু এই দলে ত্রিদেশীয় খেলায় ও নেই, বাদ পড়েছে হয়তোবা। কিন্তু আমি চাই যে আমার নারায়ণগঞ্জ জেলা থেকে আরও প্রমিলা ফুটবল উঠে আসুক, কিন্তু একটু নজরদারি তো করতে হবে। আমি এই জন্য তাবিদ আউলাদ স্যারকে অনেক রিকোয়েস্ট করবো যেন আমার এই দলটাকে বা আমার মাঠে যেন একটু ঘুরে দেখে আসে। আমি প্রতি বছরই আমি সবাইকে এই কথাগুলো বলি, বা প্রতি বছরই আমি চেষ্টা করি যে আমার টিমটাকে একটু দেখুক, বা আমার টিমটাকে, আমার প্লেয়ারদেরকে দেখুক, যেন এই প্লেয়ার আমার প্রতিনিয়ত প্র্যাকটিস হচ্ছে। সেখানে কি আপনি এই ধরনের কোনো কিছু যাচ্ছেন যে একটা ক্যাম্পেইন আয়োজন করবে যেখান থেকে মেধাবী ফুটবলার যারা তাদের অবশ্যই এটাই তো করা উচিত, তাই না? 64 জেলায় যে ফুটবলাররা তৈরি হচ্ছে সেগুলোকে কিন্তু এই ক্যাম্পেইনের মাধ্যমেই কিন্তু পরখ করা যায়, কিন্তু সেটা কিন্তু হয়নি। এটা কিন্তু আগেও করা হয়েছে, 2009-10 সালে আপনার একটা ট্যালেন্ট হান্ট হয়েছে, সেখান থেকে কিন্তু প্লেয়ার বাছাই করে এনে আমরা সেই 20 জনের মধ্যে আমিও একজন, আমরা এসএ গেমস খেলেছি, সেখান থেকে আমরা ইন্দো বাংলাদেশ খেলেছি, অনেকগুলো গেমস আমাদের এই ট্যালেন্ট হান্ট থেকে হয়েছে। এইভাবে যদি মেয়েদেরকে মূল্যায়ন করে বা সমস্ত জেলা থেকে যদি বের করে নিয়ে আসে তাহলে কিন্তু ভালো হয়। আর আমার একাডেমিতে প্রতিদিন প্র্যাকটিস হয়, প্রতিদিন বাচ্চারা আসা যাওয়া করে, এটার একটা টি-ডে খরচ আছে, এটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেটা কিন্তু করে না। কিন্তু আমার সিটি কর্পোরেশন যে আমাদের সিটি কর্পোরেশনের যে সেরিনা হায়াত আইবি আপা আছে, তিনি আমাদেরকে কিছু মূল্যায়ন দিতেন, এখন তিনি নেই। আমাদের মেয়র ছিলেন, উনি সাবেক মেয়র, তিনি আমাদেরকে 5,000 করে টাকা দিতেন। সে 5,000 টাকাটা কিন্তু অনেক বেশি না। এখন জেলা প্রশাসক উনি বসেছেন, উনি আমাদেরকে এটা দেয়, কিন্তু খুবই চড়াই উতরায় ভাইয়া পোহাতে হয়, যেতে হয়, কাগজ দিতে হয়, সাইন করতে হয়, বিভিন্ন কিছু, অবশ্যই নানান ধরনের ব্যয় আছে। আমি বিদ্রোহী ফুটবলারদের কথা বলছিলাম, তাদের সাথে এই যে অনেকদিন ধরে তারা ন্যাশনাল টিমের বাইরে, তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা? সাবিনা, মাসুরা কিংবা কৃষ্ণা, সানজিদাদের সাথে? না, এখন ওদের সাথে আমি একটু ডিভাইডেড আছি, কথা বলা হয় না, কিন্তু ওদেরকে আমি দেখি, ফলো করি। সবাই ফেসবুকে, আপনি জানেন যে ফেসবুকে এখন একটা মাধ্যম, ফেসবুক দিয়ে দেখি, ওদেরকে কথা বলা হয় না। কিন্তু আমার মতে যারা ফুটবলকে ভালোবাসে, আমরাও ফুটবলকে ভালোবাসি, তাই এখনও কিন্তু যুক্ত আছি। আপনারা ডেকেছেন, এসেছি, কথা বলছি। আমি চাইবো যে এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা আছে সবাই কিন্তু ফুটবলকে ভালোবেসেই এই জায়গাতে আছে। তা আমি চাইবো এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা আছে তাদেরকে যেন ডাকা হয়, তারাও দেশের জন্য কিছু করেছে, সুনাম বয়ে এনেছে। আমরা সাব জয়ে দেখেছি, আর সাব জয়ে যারা ছিলেন, সাবিনা যারা ছিলেন, তারা কিন্তু অবশ্যই এখানে খেলার দাবি রাখে আর কি। যেই ধরনের গ্লোরির মধ্যে তারা ছিলেন, এইখান থেকে যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন আপনারা সাবেক ফুটবলাররা আপনাদের সেখানে কোনো ভূমিকা রাখার জায়গা ছিল কি না, কি মনে করেন? অবশ্যই ভূমিকা রাখা তো অবশ্যই যায়, কিন্তু আমরা আসলে যারা ফুটবল নিয়ে কাজ করেছি, যারা আমরা সাবেক, তারা কিন্তু আসলে ওইভাবে মূল্যায়ন পাইনি, এই জন্য কিন্তু পিছনে পড়ে গিয়েছি আমরা। সেই আপনারা যেই ভাগ্য বরণ করেছেন, দুর্ভাগ্যই বলবো, সেই ভাগ্যটা কি আসলে সাবিনা, সানজিদা বা মাসুরাদের ক্ষেত্রেও হতে যাচ্ছে কিনা? আমি চাইবো সেটা যেন না হয়, কারণ আমি চাইবো ওদের ভবিষ্যৎ উজ্জ্বল। ওরা কিন্তু ভুটান লিগ খেলে এসছে, এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখজনক না, যে বাইরের দেশে লিগগুলা হচ্ছে বা বাইরের দেশে ওরা খেলে আসছে, বাংলাদেশে কোনো লিগ হচ্ছে না। এবং বাইরের দেশেও তো ওদেরকে হয়তো বা প্রশ্নবিদ্ধ করেছে, তোমাদের দেশে কি লিগ হয় না, তোমরা আমাদের দেশে এসে খেলছো, এই ব্যাপারটা কিন্তু অনেক কিছু। তো আমি চাইবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাটলার স্যার, উনি যেন অবশ্যই ওদেরকে ক্ষমা করে দেন, এবং উনি উনার জায়গায় ঠিক আছেন, এটাও আমি ভাববো। এবং কি ভাইয়া,
একটা কথা বলতেই হয় যে আমরা যখন খেলেছি আমরা কিন্তু ফুটবলের ক জানতাম না, আমরাও কিন্তু ফুটবলকে ভালোবেসে শিখেছি এবং আমাদের যে কোচগণ ছিলেন তারাও কিন্তু আমাদেরকে ডিসিপ্লিন হিসেবে আমাদের প্র্যাকটিস করেছেন। তা আমিও আমার ছোট বোনদেরকে বলবো ডিসিপ্লিনটা হচ্ছে মেন ব্যাপার, আর ডিসিপ্লিন যার নাই সে কিন্তু ভালো ফুটবলার হতেও পারবে না। ডিসিপ্লিন ফার্স্ট। আর লিগের কথা বলছিলেন, লিগ ফিরুক এবং একই সঙ্গে আপনাদেরও মূল্যায়ন করা হোক, আপনারা ফুটবল দলকে অনেক এগিয়ে নিয়ে যান এবং নারী ফুটবল দলের যেই সাফল্যের জাদুঘর থাকবে সেই জাদুঘরে আপনাদের পেছনের গল্পটাও স্থান পাবে, এটাই আসলে প্রত্যাশা করবো। আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আসলে আলোচনা করতে চাই চ্যাম্পিয়ন্স লিগের গত রাতে যে ফলাফলগুলো রয়েছে এবং সেখানে অবশ্যই আমরা শকিং পারফরমেন্স দেখেছি বার্সেলোনার কাছ থেকে। 3-0 গোলে হেরে গেছে তারা চেলসির বিপক্ষে। স্কোর কার্ডগুলো একটু নজর বুলিয়ে আসতে চাই এবং সেখানে যে ম্যাচগুলো হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফলাফলে চেলসি 3-0 গোলে হারিয়েছে বার্সেলোনাকে এবং যেটা আমরা আজকের এখন ম্যাচের প্রথম পর্যায়ে আলোচনা করছিলাম। পরবর্তী ম্যাচের কথা যদি বলি, ম্যানচেস্টার সিটি তারা 2-0 গোলে হেরেছে বায়ার লেভারকুসেনের সাথে। ডেফিনেটলি এটা বড় একটা আপসেট ম্যানচেস্টার সিটির জন্য এবং পরবর্তীতে ইউভেন্টাস 3-2 গোলে হারিয়েছে বোদো গ্লিমটকে এবং ডর্টমুন্ড 4-0 গোলে ভিয়ারিয়ালকে হারিয়েছে। স্বস্তির জয় পেয়েছে বলতেই হয় এবং মার্সেই 2-1 গোলে নিউ ক্যাসেলকে হারিয়েছে। এরপরে আজকে রাতে যে ম্যাচগুলো রয়েছে ইউরোপের জন্য বা ইউরোপের যারা ফুটবল ফ্যান তাদের জন্য নিশ্চিতভাবেই একটা বড় রাত আজকে এবং সেখানে একের পর এক বড় বড় ম্যাচ সেখানে রয়েছে, বিগ ম্যাচ, এবং সেখানের উত্তেজনাটা নিঃসন্দেহে অনেক বেশি থাকবে এবং সেই ম্যাচগুলোতে যারা পরস্পরের মুখোমুখি হবেন চ্যাম্পিয়ন্স লিগে আজকের খেলা রয়েছে রাত 2টোয় সবগুলো ম্যাচ এবং বায়ার্ন মিউনিখ এর প্রতিপক্ষ আর্সেনাল, আতলেটিকো মাদ্রিদ অবশ্যই প্রতিপক্ষ ইন্টার মিলানকে পাচ্ছেন রাত 2টায়। লিভারপুল নামবে পিএসভির বিপক্ষে এবং অলিম্পিয়াকোস রিয়াল মাদ্রিদ, পিএসজি টটেনহ্যাম, অর্থাৎ 3টা বড় বড় ম্যাচ কিন্তু রয়েছে এবং আরও 2টো বড় দল লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের মতো দল কিন্তু রাতে মাঠে নামছে। অর্থাৎ ফুটবল দর্শকদের আজকে নিশ্চিতভাবেই রাতটা নির্ঘুম কাটবে অথবা উদযাপনে কাটবে কিংবা কাটবে হতাশায়। এখন মাঠের আজকের আয়োজনে পর্যন্তই, অবশ্যই পরবর্তী আয়োজনে আপনাদের সঙ্গে দেখা হবে। আর এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।